যেখানে বাস্তবতার শেষ আর অজানা ভয়ের শুরু। কথা বলছে ছায়াকণ্ঠ। সমুদ্র দেখতে আমরা সবাই ভালোবাসি, কিন্তু দীঘায় বেড়াতে গিয়ে যে ঘটনাটা আমার সঙ্গে ঘটেছিল, তারপর থেকে আমি আর কোনোদিন রাতে সমুদ্রের ধারে যাইনি। আজ আপনাদের শোনাবো আমার জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা, যেটার ব্যাখ্যা আজও আমি খুঁজে পাইনি। আমি অনিমেষ। আমি, আমার স্ত্রী আর এক বন্ধু, আমরা তিনজন মিলে দুদিনের জন্য দীঘায় বেড়াতে গিয়েছিলাম। প্রথম দিনটা খুব আনন্দে কাটলো। সমুদ্রে ঘোরা, ছবি তোলা, মাছ ভাজা খাওয়া, সব কিছু যেন একেবারে নিখুঁত। দ্বিতীয় দিনে রাতে খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেলে ফিরেছিলাম। রাত তখন প্রায় 11:30। আমার ঘুম আসছিল না। বারান্দায় দাঁড়িয়ে দূরে সমুদ্রের দিকে তাকিয়েছিলাম। ঢেউয়ের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। হঠাৎ দেখলাম অনেক দূরে, প্রায় ফাঁকা সৈকতে, একটা ছোট্ট মেয়ে লাল ফ্রক পরে একা দাঁড়িয়ে আছে। এত রাতে এমন নির্জন জায়গায় একটা বাচ্চা মেয়ে। প্রথমে ভাবলাম হয়তো পরিবারের কাউকে হারিয়ে ফেলেছে, কিন্তু অদ্ভুত বিষয় হলো সে নড়ছে না, শুধু সমুদ্রের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। কৌতূহল আর অস্বস্তি দুটোই একসঙ্গে কাজ করছিল। শেষ পর্যন্ত আমি নিচে নেমে সৈকতের দিকে হাঁটতে শুরু করলাম। তখনও জানতাম না ওই রাতের সেই সিদ্ধান্তটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে। আমি ধীরে ধীরে সৈকতের দিকে এগোতে লাগলাম। রাত তখন প্রায় 12টা। চারদিকে প্রায় কেউ নেই। দূরে দূরে একটা হোটেলে আলো ছাড়া পুরো সমুদ্র তট অন্ধকার। শুধু ঢেউয়ের গর্জন আর হাওয়ার শোষো শব্দ। লাল ফ্রক পরা ছোট্ট মেয়েটা তখনও সমুদ্রের দিকে মুখ করে দাঁড়িয়ে। আমি কাছে গিয়ে বললাম, এই শোনো, তুমি একা এখানে কি করছো? কোনো উত্তর নেই। সে নড়লও না। আমি আরও একটু কাছে গেলাম। হঠাৎ সে খুব ধীরে হাঁটতে শুরু করলো, কিন্তু সে যেদিকে হাঁটছে সেদিকে তো সমুদ্র। আমি চিৎকার করে বললাম, এই, ওদিকে যেও না। সে একবারও পিছন ফিরে তাকালো না। আমি দ্রুত তার পেছনে হাঁটতে লাগলাম। অদ্ভুত ব্যাপার, আমি যত দ্রুত হাঁটছি তার সঙ্গে দূরত্ব ততটাই রয়ে যাচ্ছে। মনে হচ্ছিল সে আমার থেকে ঠিক একই দূরত্ব বজায় রেখে এগিয়ে যাচ্ছে। হঠাৎ একটা বড় ঢেউ এসে আমাদের মাঝখান দিয়ে চলে গেল। আমি কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করলাম। চোখ খুলে দেখি মেয়েটা নেই। চারদিকে শুধু কালো সমুদ্র। আমি হতভম্ব হয়ে চারদিকে তাকাতে লাগলাম। ঠিক তখনই আমার ডান পাশ থেকে একটা শিশুর হাসির শব্দ ভেসে এলো। আমি দ্রুত সেদিকে তাকালাম। কেউ নেই। আমার বাম পাশ থেকে একটা হাসি। মনে হচ্ছিল কেউ আমাকে নিয়ে খেলছে। আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি সিদ্ধান্ত নিলাম, আর এক মুহূর্ত এখানে থাকবো না। হোটেলের দিকে ফিরে হাঁটতে শুরু করলাম, কিন্তু কয়েক কদম যেতেই খেয়াল করলাম বালির ওপর আমার পায়ের ছাপের পাশে আরও একজোড়া ছোট্ট পায়ের ছাপ। যেন একটা বাচ্চা আমার একেবারে পাশে পাশে হাঁটছে। আমি থেমে গেলাম। ছোট পায়ের ছাপগুলোও থেমে গেল। আমি আবার হাঁটলাম। পায়ের ছাপগুলো আবার আমার সঙ্গে এগোতে লাগলো, কিন্তু আমার পাশে তো কেউ নেই। আমি ভয়ে দৌড়ে হোটেলে ফিরে এলাম। ঘরে ঢুকে দরজা বন্ধ করে হাঁপ ছেড়ে বাঁচলাম। আমার বন্ধু অবাক হয়ে জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলি? আমি পুরো ঘটনাটা খুলে বললাম। সে হেসে বলল, রাতে আলো আঁধারিতে ফুল দেখেছিস। আমি আর তর্ক করলাম না। ঠিক তখনই আমার চোখ গেল ঘরের মেঝের দিকে। দরজার সামনে ছোট ছোট পায়ের ছাপ। সেগুলো বাইরে থেকে ঘরের ভেতরে এসেছে, কিন্তু ঘরের ভেতর থেকে বাইরে যাওয়ার কোনো পায়ের ছাপ নেই। আমার গলা শুকিয়ে গেল। আমি ধীরে ধীরে মাথা তুলে বারান্দার কাঁচের দরজার দিকে তাকালাম। বাইরে অন্ধকারের মধ্যে সেই লাল ফ্রক পরা মেয়েটা দাঁড়িয়েছিল। এবার সে প্রথমবারের মতো আমার দিকে তাকিয়ে। সে কোনো কথা বলল না, শুধু ধীরে ধীরে হাত নেড়ে আমাকে সমুদ্রের দিকে ডাকতে লাগলো। আমার সারা শরীর কাঁপছিল। হঠাৎ আমার বন্ধু এসে বলল, কি হয়েছে? কার দিকে তাকিয়ে আছিস?
আমি কাঁপা হাতে কাঁচের বাইরে দেখিয়ে বললাম, ওই মেয়েটাকে দেখ। বন্ধু অবাক হয়ে বাইরে তাকালো, তারপর বলল, কোথায়? বাইরে তো কেউ নেই। আমি আবার তাকালাম, সত্যিই মেয়েটা নেই, কিন্তু কাঁচের গায়ে ছোট্ট একটা ভেজা হাতের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। আমি আর এক মুহূর্ত ঘুমোতে পারলাম না। ভোর হতেই আমরা সমুদ্রের ধারে গেলাম। গত রাতের ঘটনাটা কাউকে বলবো কিনা ভাবছিলাম। ঠিক তখনই একজন বৃদ্ধ ছেলে আমাদের পাশে এসে দাঁড়ালেন। তিনি আমার মুখের দিকে তাকিয়ে বললেন, গত রাতে লাল জামা পরা একটা ছোট্ট মেয়েকে দেখেছো? আমি অবাক হয়ে গেলাম। আমি তো কাউকে কিছুই বলিনি। কাঁপা গলায় বললাম, আপনি কিভাবে জানলেন? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে সমুদ্রের দিকে তাকালেন, তারপর ধীরে ধীরে বললেন, আজ থেকে 12 বছর আগে এমনই এক রাতে একটা ছোট্ট মেয়ে ঢেউয়ের টানে হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে আর পাওয়া যায়নি। আমার বুকটা ধক করে উঠল। বৃদ্ধ আবার বললেন, লোকজন বলে বর্ষার রাতে সে এখনো একা একা সমুদ্রের ধারে হাঁটে, কাউকে দেখলে হাত নেড়ে ডাকে, আর যে তার পিছু নেয় সে নাকি আর আগের মতো ফিরে আসে না। আমি আর কোনো কথা বলতে পারলাম না। হোটেলে ফিরে ব্যাগ গুছিয়ে রওনা দিলাম। সব কিছু শেষ হয়ে গেছে ভেবেছিলাম, কিন্তু ট্রেনে উঠে জানালার পাশে বসতেই হঠাৎ মনে হলো কেউ যেন আমার সিটের নিচে খুব আস্তে হাসছে। আমি নিচে তাকালাম, কেউ নেই। নিজেকে বোঝালাম সবই হয়তো ভয়ের প্রভাব। ট্রেন ছেড়ে দিল। দীঘা স্টেশন ধীরে ধীরে দূরে মিলিয়ে যেতে লাগলো। ঠিক তখনই জানালার কাছে নিজের মুখের পাশে আর একটা ছোট্ট মুখের প্রতিচ্ছবি দেখতে পেলাম। লাল ফ্রক, ভেজা চুল, ফ্যাকাশে মুখ, আর ঠোঁটে অদ্ভুত একটা হাসি। আমি আতঙ্কে পিছন ফিরে তাকালাম। সিটে আমি একাই বসে আছি। আবার কাঁচের দিকে তাকাতেই প্রতিচ্ছবিটা মিলিয়ে গেল। আজও যখন দীঘার সমুদ্রের কোনো ছবি দেখি, অজান্তেই একটা প্রশ্ন মাথায় আসে, সেদিন রাতে আমি কি সত্যিই একটা হারিয়ে যাওয়া শিশুকে দেখেছিলাম, নাকি সে এখনো নতুন কাউকে সমুদ্রের দিকে ডেকে নিয়ে যাওয়ার অপেক্ষায় আছে? আমি ছিলাম ছায়াকণ্ঠ। গল্প শেষ, কিন্তু অন্ধকারের সব গল্প কখনো শেষ হয় না। এমনই আরও ভয়ঙ্কর ও রহস্যময় গল্প শুনতে চাইলে ছায়াকণ্ঠ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ পরের গল্পটা হতে চলেছে আরও ভয়ঙ্কর।